আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ ২৬ জুলাই, এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। ১৪ জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে ৭৫% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই ডিআরডিও পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। ২-৩ দিন আগেই ডিআরডিও কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রাহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ। যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য ৪ জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে। অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় ১৫০০ পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দ্যালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে।
আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম ২৭০ রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়। লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। ১৯৮৩-তে এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম-1-এর সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটরসরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের ৫ জন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে, আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনো পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত।
অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা 2টি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয়, আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। 2জন কারিগরের মোটামুটি 4 দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো-ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবনদান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক, বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1 লক্ষ টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন
এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘণ্টার মধ্যে 3.5 লক্ষেরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্যও এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগাই। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এই জন্য প্লাস্টিকের ঠিকমতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনিক স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে, গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অব প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন
তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলবো, যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন। বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ড রোনাল্ডো লেইসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল, উনি তাঁরও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিকড়ের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই ৭ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যাঁরা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে, তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচমপল্লী থেকে পাটনা আর কুথমপল্লী থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচমপল্লী ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
গত 12 বছরে এর বিক্রি 6 গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফটের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোংপ্রেং। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা সরোদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোংপ্রেংয়ের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। কোকবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না। বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেববর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা, বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারত মাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙা। এই তেরঙায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর, প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে
অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাইগভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।